নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। গতকাল বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত যদি রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর পরিসংখ্যান নেন বা বিশ্লেষণ করে দেখেন, তাহলে শুরুটা হয়েছিল গতকাল একটা আশঙ্কা দিয়ে। আর আজ বিকেল পর্যন্ত যদি সামগ্রিকভাবে চিন্তা করে দেখে এই রাজ্যের মানুষজন, তাহলে উঠে আসছে একের পর এক বিরল স্বস্তির অনুভূতি। কেন? প্রথম কথা, গতকাল যদি পার্ক সার্কাসের ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হয় তাহলে ঠিক হয় না। তার কারণ এই রাজ্যের মানুষজন বহু বছর যাবত এই ধরনের ঘটনা দেখতে 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 অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু গতকালের পার্ক সার্কাসের ঘটনাটি সেই সমস্ত ঘটে যাওয়া ঘটনাগুলির থেকে একটু আলাদা, একটু বিরল বটে। আর তার থেকে উঠে আসা যে প্রতিপাদ্য বিষয়টি, সেটি মানুষকে স্বস্তি দিচ্ছে। প্রথমত, যে একটি রাজনৈতিক দল এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে বর্ষিয়ান মানুষরা, যারা স্বাধীনতার পরবর্তী কংগ্রেস সরকার দেখেছেন, তারা আরো ভালো বলতে পারবেন। এবং তৎপরবর্তীতে যদি আরো দুটো জমানাকে দেখা হয়, তাহলে একটা জায়গা খুব কমন, সেটা হচ্ছে এই রাজ্যে, এই মুহূর্তে রাজ্যের সরকারের এর আগের যে দুটি জমানা, সে দুটি জমানাতে বা তিনটি জমানাতে দেশকে প্রাধান্য দেওয়া, দেশের মানুষের সুরক্ষা, দেশের সুরক্ষাকে সর্বাগ্রে রাখা, এক নম্বরে রাখা, এটা এই রাজ্যের মানুষ দেখেইনি, ভুলতে বসেছিল। যেখানে বিদেশি বিভিন্ন রকম নেতা, দার্শনিক, তাদের মতবাদ চালু করে একটা দল দীর্ঘদিন চালিয়ে গেল। বিদেশে কোথায় কি ঘটনা ঘটছে সেই নিয়ে কলকাতা সারা রাজ্যব্যাপী তারা মিটিং মিছিল করে, কলকারখানার গেট অবরোধ করে, কলকারখানা শুদ্ধ তাদের উঠিয়ে দিয়ে তারা এক সময় বিদায় নিল। তৎপরবর্তীতে আবার যারা আসলো, তাদের আবার এসবের কোনো বালাই নেই, গোটা দেশটাকেই উঠিয়ে দিলে ভালো হয়, মানে রাজ্যটাকে অন্য দেশের হেফাজতে দিয়ে দিলে ভালো হয়, এরকম যখন দুটো পরিস্থিতি ছিল, তখন এই ভারতীয় জনতা পার্টির এই যে সরকার বা রাজ্য সরকার, যেটা পরিষ্কারভাবে বিজেপি বলেছে যে এটা কোনো ভারতীয় জনতা পার্টির সরকার নয়, এটা চলবে রাজ্য সরকার। তাহলে এই মুহূর্তের যে রাজ্য সরকার, কেন্দ্র এবং রাজ্য মিলে যেটাকে বলা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার, যাদের মূল এজেন্ডা হচ্ছে এক নম্বরে দ্য নেশন ফার্স্ট, এই তাদের স্লোগান বা মূলনীতি, সেখানে স্বস্তির জায়গাটা কোন জায়গাটা? আমরা ওই পার্ক সার্কাসে কিন্তু এর আগে আরো বেশ কয়েকটা এই রকম তাণ্ডব লীলা বা অরাজক পরিস্থিতি আমরা দেখেছি। আমরা রাজ্যে ওই দেগঙ্গা থেকে বাম আমলের এক সময় দেগঙ্গা, তার পরবর্তীকালে বসিরহাট, অসংখ্য ধুলাগড়, মুর্শিদাবাদ, মোথাবাড়ি, মালদা, হাওড়াতে এরকম প্রচুর এই রকম জিনিস, কোনোটা সিএতে, কোনোটা এনআরসি কে ভুল বুঝিয়ে নানান ক্ষেত্রে এইরকম অরাজক পরিস্থিতি দেখেছি। সেগুলোর পরিসংখ্যান অনেক এপিসোডে আমরা আলোচনা করেছি। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একটু বিরল হয়ে থাকলো। সদিচ্ছা, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে সুরক্ষা দেওয়া, দেশের আইনকে রক্ষা করা, মেনে চলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা, সেই সব কটা জিনিস যদি এক জায়গায় হয়, তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখলাম যে একটি নন ইস্যুকে, অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের অরাজক পরিস্থিতিগুলোর পিছনে থাকে খুব সামান্য নন ইস্যু, আর যেটা থাকে সেটা আসছে এর পরবর্তীতে, সেটা হচ্ছে ইন্ধন বা প্ররোচনা, যাই কিছু বলা হোক না কেন। কিন্তু রাজ্য বা রাষ্ট্র বা প্রশাসন যদি ওই সদিচ্ছাগুলো দেখায়, তাহলে যে এই ধরনের ঘটনা আগে হলে
যেটা ভাবুন না 2007-8 সালে ওই বাম আমলে তসলিমা নাসরিনকে নিয়ে ওইখানে যে ঘটনা ঘটেছিল ওই পার্ক সার্কাস এলাকা, বালিগঞ্জ এলাকা জুড়ে, সেটা তো নজিরবিহীন অবস্থা হয়েছিল, যার জন্য সেই বামফ্রন্ট গভর্নমেন্টকে তসলিমা নাসরিনকে বলতে হয়েছিল রাজ্য ছেড়ে চলে যান। যারা নিজেদেরকে সেকুলার বলেন তারাই তসলিমা নাসরিনকে বলেছিলেন রাজ্য ছেড়ে চলে যান। তার একাধিক বই নিয়ে সমালোচনা ছিল বিভিন্ন রকম সময়, এখনো আছে। লজ্জা, পরবর্তীকালে দ্বিখণ্ডিত, যে বইটা সেই মুহূর্তে বিতর্কে খুব বড় কেন্দ্রে ছিল। এখন সেকুলার যারা, তারা কিন্তু তসলিমা নাসরিনের হয়ে তখন দাঁড়াতে পারেননি। কেন না, ধরা হয় যদি সেই অ্যাঙ্গেল থেকে একটু মোটাভাবে ধরা হয়, যে তসলিমা নাসরিন তার বইতে যে যে ধরনের লেখাগুলো লিখতেন সেগুলো গোঁড়া মুসলিম ধর্মাবলম্বীদের, মানে তাদের কি বলবো, ক্রোধ তৈরি করত, উষ্মা তৈরি করত, এবং সেই নিয়ে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া, নিষেধাজ্ঞা জারি করা, এ তো ছিলই। কিন্তু যখন কোনো, এটা যদি উল্টোভাবে দেখা হয়, যখন কোনো কেউ হিন্দু দেব দেবী এই সমস্ত নিয়ে সমালোচনা করে, তখন সেই সেকুলাররা তাকে তো কখনো বলে না যে এখান থেকে চলে যাও। তসলিমা নাসরিনকে যতই হোক তাকে চলে যেতে হয়েছিল, প্রসঙ্গ আলাদা, কিন্তু তার সঙ্গে একটা রিলেশন আছে, ঘটনাটা কাছাকাছি। কেন? এবারের ঘটনার সঙ্গে ওই ঘটনা মেলে না, একদমই ঠিক কথা। কিন্তু এই সবে ভোটে জিতে আসা একটি সরকার তার প্রথম ক্যাবিনেটে যে যে সিদ্ধান্তগুলো নিল, অতীতের কোন রাজ্য সরকার, কোন রাজনৈতিক দল লেন্স দিয়ে খুঁজেও পাওয়া যাবে না তাদের অত বড় বুকের পাটা কেউ দেখাতে পারতেন কিনা। মানে প্রথম ক্যাবিনেটেই সীমান্ত সুরক্ষা কাঁটাতার, পরবর্তীতে লাউডস্পিকার, ডিজে বক্স এই সমস্ত বন্ধ, তৎপরবর্তীতে পশু বলি ওপরে শর্তাবলী আরোপ করা, সংবিধান দেশের এবং নির্দিষ্ট সুপ্রিম কোর্টের আইন কানুন মেনে দেশের সকল নাগরিককে চলতে হবে, তার সাথে এই বার্তাটাও দিয়ে দেওয়া। এই এতগুলো ডিসিশন একসাথে রাজ্যে ক্ষমতায় আসার পর বিরল, এবং শুধু পশ্চিমবঙ্গে না, এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটি বিরল ঘটনা হয়ে থাকবে যে এই সাহস এই সরকার দেখিয়েছে। এবার আসি যে এই ধরনের ঘটনাগুলোর পিছনে একটা প্যাটার্ন থাকে। আপনাদের যখন বলেছিলাম গত 4-5 দিন কি 1 সপ্তাহ জুড়ে ভোটের পর থেকে, যে ভোট জেতা হয়েছে, ক্ষমতার পরিবর্তন ঘটেছে, বা রাজ্য সরকারের পরিবর্তন ঘটেছে, নতুন রাজনৈতিক দল বিজেপি রাজ্য সরকারে এসেছে, সোনার বাংলার স্বপ্ন সেখানে সকলের চোখে। কিন্তু এই স্বপ্ন দেখে বসে থাকলে হবে না, সতর্ক থাকতে হবে। কারণ প্যাটার্নটা যদি খেয়াল করা হয়, সেই প্যাটার্নটার কথা আপনাদের বারবার করে তুলে ধরছিলাম, তারই কিন্তু একটা অংশ দেখুন ওই পার্ক সার্কাস। এর সাথে কিন্তু ধরনটার একদম হুবহু মিল পাবেন, প্যাটার্ন মিল পাবেন। কোথায়? ওই এসআইআর নিয়ে বিচারকদের ঘিরে ফেলে যে কাণ্ডটা করেছিল, কোথায়? মোথাবাড়িতে। ওই একই রকমের প্যাটার্ন পাবেন কখনো বসিরহাটে, কখনো দেগঙ্গাতে, কখনো ইত্যাদি ইত্যাদি ইস্যুতে, ইত্যাদি ইত্যাদি কারণে, ইত্যাদি ইত্যাদি জায়গায়। কিন্তু ফর্মুলা বলুন, প্যাটার্ন বলুন, ইজ দ্য সেম। এবং এই যে অংশটা আমি এটাও মেনশন করতাম বারবার করে, এবং রাজ্য সরকারের যে বলা হচ্ছে একটা টিম, একটা টিমের ক্যাপ্টেন ঠিক ততটাই দক্ষ যতটা তার প্লেয়াররা দক্ষ। এটা সে স্টিভ ওয়া হোক বা মহেন্দ্র সিং ধোনি হোক, ক্রিকেটের ক্ষেত্রে, ফুটবলের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। এবার এখানে শুভেন্দু অধিকারী আমাদের যে মুখ্যমন্ত্রী, তাকে যদি আমি ক্যাপ্টেন ধরা হয়, তার টিম শুভেন্দুকে যদি ধরা হয়, এই মুহূর্তে মণিমুক্ত খুঁজে খুঁজে পাশে বসান, এক একটা ক্ষেত্রে এক একটা দিকপাল বসান। কারা তারা?
একদিকে যদি বসিয়ে রেখেছেন তিনি মুখ্য সচিব, বসিয়ে রেখেছেন বলাটা অসম্মান করা হয়, একদিকে তার রয়েছে মুখ্য সচিব মনোজ আগরওয়াল, আর এক পাশে রয়েছেন রাজ্যের মুখ্য উপদেষ্টা সরকারের, তিনি হচ্ছেন সুব্রত গুপ্তা। তারা কারা? রাজ্য এবং রাজ্য প্রশাসনের নারী নক্ষত্র জানা দুজন কিংবদন্তি দিকপাল মানুষ, যারা সুষ্ঠুভাবে এসআইআর করিয়েছেন এই রাজ্যে, এবং তার থেকেও বিরল ঘটনা ঘটিয়েছেন যেটা স্বাধীনতার পরে হয়নি বলতে গেলে। একটিও মাত্র মৃত্যু না ঘটিয়ে 93.7%, যেটা রেকর্ড দেশের হিসাবে, সেই পরিমাণে ভোটদানের সংখ্যায় বা পরিসংখ্যানে রাজ্যে নিরাপদ ভোট বা ইলেকশন করাতে পেরেছেন তারা, যার ফলশ্রুতিতে মানুষ ভোট দিতে পেরেছে, জমানার পরিবর্তন ঘটিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন তাদের হাতে সঙ্গে এই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সুদক্ষ পরিচালনায় আমরা আর কি দেখতে পেলাম, যেটা আপনাদেরকে বলতাম যে চমকে চমকে উঠবে বাঙালি, প্রতিদিন সকালবেলা চমকে চমকে উঠবে, যারা প্রায় ভাবতে বসেছিল কিচ্ছু হয় না, মানে বেআইন ঘটাটাই নিয়ম, কিছুই হবে না, সব শেষ, এই রকম একটা জায়গা থেকে বাঙালি জাতির উত্তরণ ঘটলো এই ইলেকশনের পরে এই রাজ্য সরকারের হাতে বলে মনে করি। তার কারণ কেন বলেছিলাম চমকে চমকে উঠবেন, যে আমি এটা বলেছিলাম যে শনিবারের পর থেকে, এবং শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার ডায়মন্ড হারবার বা পুলিশ জেলা সফরের সময় বলেছিলেন যে কোনো রকম জিরো টলারেন্স নীতি নেবেন অন্যায় অপরাধের ক্ষেত্রে, এবং লাগাতার অভিযান এবং লাগাতার গ্রেপ্তার, সন্ধেবেলা শনিবার সন্ধে হোক বা রবিবার সকাল থেকে আমাদের এই পশ্চিমবঙ্গ দেখতে থাকুন। কোথাও কোনো তোলাবাজ ধরা পড়ছে, অটো টোটো থেকে তো তোলা নিত, তো কোথাও ধরা পড়ছে কোনো ঠিকাদার বা কন্ট্রাক্টর কোনো বিডিও অফিসে কোনো ইঞ্জিনিয়ারের কাছে চলে যাচ্ছেন টাকা আদায় করতে, কোথাও কোনো এক ওই বিধায়ক প্রাক্তন মন্ত্রী নবীন মণ্ডল তার তিনি পালাচ্ছেন, যাকে বলে কোথায় ভেগে গেছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু পাশাপাশি ধরা পড়ে যাচ্ছে তার ছেলে আবার অস্ত্র হাতে, অস্ত্রের সঙ্গে ধরা পড়ে যাচ্ছে। যে পুষ্পা এত হুঙ্কার দিয়েছিল যে ইলেকশনেই ফল তাতে 21 তারিখ, তাকে তো খুঁজে পাচ্ছে না কেউ, দেখা পাওয়া যাচ্ছে না, সেটা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গিয়েও তার মতো করে বলেছেন, আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মানে ভোটে জেতার পর যে জনসভা ফলতাতে দাঁড়িয়ে সেখানে বলেছেন, কোথায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। তা সেই পুষ্পা জাহাঙ্গীর চলে যাচ্ছে হাইকোর্টে যাতে গ্রেপ্তার না হয় তার জন্য সুরক্ষা কবচ খুঁজতে। আবার সব থেকে আলোচিত ছিল যে নামটা, যার সূত্র ধরে একজন ডিসিপি পর্যন্ত ইডির হাতে, মানে সে এক প্রকার আত্মসমর্পণ করতে বাধ্য হলো, শান্তনু সিনহা বিশ্বাস। আর আমি তখনই ইঙ্গিত করেছিলাম এরপরে লাইন দেবে সেই কারা, সেই সোনা পাপড়ি, 150টা রকমের জমি কেলেঙ্কারির সাথে বা অ্যাকাউন্টের লেনদেনের সাথে জড়িত অভিযুক্ত, যদিও তিনি নিজে দাবি করেন তার নামে নাকি কোনো অভিযোগই নেই। তা অভিযোগটা নেবে কে? ওই যারা বলে না তখন ছিল পুলিশ আমার, কোর্ট আমার, উকিল আমার, পুলিশ আমার, উকিল আমার, সব অফিস কাছারি আমলা সব আমার, তা অভিযোগটা তার বিরুদ্ধে দেবেটাকে, কার ঘরে কটা মাথা ছিল? তা তৎসত্ত্বেও ইলেকশন কমিশন তাকে ক্রিমিনাল হিসেবে ডিক্লেয়ার করেছিল, এবং তার নাম কেন ঢোকানো হয়নি অপরাধীদের তালিকায়, তার কারণে কিন্তু একজন ওসিকে সাসপেন্ডও হতে হয়েছিল। তা এহেন ব্যক্তি আজকে কোথায় গেল? ইডির কাছে গিয়ে আত্মসমর্পণ করল বলা যায়। এতগুলো ঘটনা একসাথে ঘটে চলেছে, এর সাথে যদি আপনি আপনার পাড়া, আপনার গ্রাম শহরের আরো যে ঘটনাবলীগুলো ঘটে চলেছে, এই ধরনের ধরপাকড় চলছে, সেগুলো যদি যোগ দেন তাহলে ব্যাপারটা বৈপ্লবিক তো বটেই। এ দৃশ্য পশ্চিমবঙ্গ তো কখনো দেখেইনি। ফলত কনক্লুশনে কি দাঁড়াচ্ছে বলুন তো?
কনক্লুশন আসছে এইটা, ওদিকে সীমান্তে তার কাঁটা, এদিকে ওই দুষ্কৃতী সাম্রাজ্যের মাথার ওপরে যে ছত্রছায়া, সেই ছত্রছায়া গত হইয়াছেন, সঙ্গে তাদের পৃষ্ঠপোষক যারা, তারা পলায়নে তৎপর হইয়াছেন, যাকে বলে নিজে বাঁচলে বাপের নাম, চাচা আপন প্রাণ বাঁচা, যে যার মতো করে পালাতে ব্যস্ত। ফলত তার সাথে যে মানি চেন যেটাকে বলি, সাপ্লাই লাইন, সেটি বহুলাংশে কেটে গেছে। একের পর এক এই এসআইআর বলুন, এই সমস্ত কিছু কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বিদেশিদের আইডেন্টিফিকেশনের জন্য সরকারের তৎপর হওয়ার মধ্যে দিয়ে এই সমস্ত কিছু এফেক্ট যেটা দাঁড়াচ্ছে। এবং সব শেষে আজকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী আশু এবং ভীষণ সদর্থক একটি কর্ম যেটা করলেন এবং বললেন, সেটা কি, পুলিশ এতদিন বন্দী ছিল, পুলিশ কাজ করতে পারতো না, এনারা অত্যন্ত দক্ষ সব অফিসাররা, পুলিশ এখন মুক্ত স্বাধীন, তারা বিএনএস, ভারতীয় দণ্ডবিধি, সংবিধান এই অনুযায়ী কাজ করবে, কোনো রং, দল, বর্ণ, জাত কিচ্ছু দেখার দরকার নেই। প্রকাশ্যে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী, যাকে কল্পনা করা হয়, ভাবা হয় রাজ্যের সকলের তিনি অভিভাবক, সত্যিই তো অভিভাবকের মতোই কাজ করলেন। অত বড় ঘটনা, পার্ক সার্কাসের মতো ঘটনা অতভাবে সুন্দরভাবে কন্ট্রোল করে মিটে যেতে এর আগে রাজ্যের মানুষ কোনো এই ধরনের ঘটনায় দেখেছে? এটা বার্তা দিচ্ছে কিসের? আমাদের সকলের সুরক্ষা, যে এমন একটি সরকার যা দেশের মানুষ এবং দেশের সুরক্ষার কথা ভাবে। এবং সেদিক থেকে তো অবশ্যই অবশ্যই এই সব কিছুর কৃতিত্ব এই সরকারের এবং তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাপ্য। শুধু দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন সেটা হাত খুলে কমেন্ট বক্সে লিখুন। আমরা অনেক খারাপ ঘটনা প্রতিদিন সকালে খবরের কাগজে, টিভিতে, মোবাইলে দেখতে দেখতে ঘুম ভাঙতো, দেখতে দেখতে ঘুমোতে যেতাম। আমরা এখন অভ্যস্ত হচ্ছি ভালো ভালো ঘটনা দেখতে দেখতে, সেই আমাদের ঘোরটা কাটিয়ে এবার একটা সুন্দর স্বাভাবিক সমাজে ফিরছি। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা একটু সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন, একটু লাইক করলে আপনাদের ইচ্ছা হলে লাইক করবেন, আর নোটিফিকেশন অন রাখুন যাতে এপিসোডের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছয়। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।